গুড মর্নিং। আজকে আমরা আলোচনা করছি ক্লাইমেটোলজির শর্ট কোশ্চেন নিয়ে, জলবায়ুবিদ্যার শর্ট কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, যে শাস্ত্রে বায়ুমণ্ডলের উপাদান সংক্রান্ত আলোচনা করা হয়, বায়ুমণ্ডলের উপাদান এলিমেন্ট, উপাদান মানে হচ্ছে এলিমেন্ট অফ ক্লাইমেট, অরোলজি, ক্লাইমেটোলজি, মেটেরিওলজি, বায়োলজি। আনসার হবে মেটেরিওলজি। তাহলে বায়ুমণ্ডলের উপাদান নিয়ে আলোচনা করা বলা হচ্ছে মেটেরিওলজি। নেক্সট হচ্ছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে কোন প্রকার জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে আলোচনাকে কোন প্রকার জলবায়ু বলে? এটা ক্ষুদ্র, স্থানীয়, মধ্যম প্রকৃতির আর বৃহৎ জলবায়ু। পৃথিবীর যে জলবায়ুগুলোকে মানে বড় বড় ভাগে ভাগ করা হয়েছে সেগুলোকে বৃহৎ জলবায়ু হিসেবে ভাগ করা হয়। সুতরাং এটা হচ্ছে বৃহৎ জলবায়ুর অন্তর্গত। পরের প্রশ্ন, দৈনন্দিন আবহাওয়ার তথ্য যে চার্টের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় সিনপটিক চার্ট। একটা চার্ট থাকে, মানে ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার, তো সেইগুলো যখন প্রকাশ করা হচ্ছে সেই চার্টটাকে বলা হয় সিনপটিক চার্ট। এরপর আছে, কোরিওলিস বলের জন্য নিচের কোন ঘটনা ঘটে? কোরিওলিস বল, উত্তর গোলার্ধে বায়ু বাম দিকে প্রবাহিত হয়, বায়ুমণ্ডলে বায়ু একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, দক্ষিণ গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। তাহলে কোনটি হবে? তো কোরিওলিস বলের জন্য কী হয়? উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে হয়, মানে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে বায়ু প্রবাহিত হয় কোরিওলিস বলের জন্য। সুতরাং ক নম্বরটা ভুল হচ্ছে, কারণ এখানে বলা আছে বাম দিকে, সুতরাং এটা হচ্ছে না। দক্ষিণ গোলার্ধে বায়ু ডান দিকে, এটা উল্টো বলা আছে, ক আর গ উল্টো বলা আছে, সুতরাং এই দুটো হচ্ছে না। ঘ, সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়, এটা একটা খুব মানে এফেক্ট একটা আছে কোরিওলিস বলের সমুদ্র স্রোতের উপরে, সেটা তুলনামূলক কম আর কি। তো যেটা পড়ে থাকছে, বায়ুমণ্ডলে বায়ু একটি নির্দিষ্ট দিক বলতে উত্তর গোলার্ধের ডান দিক, দক্ষিণ গোলার্ধের বাম দিক। তো এই হচ্ছে একটা নির্দিষ্ট দিক, সেই হিসেবে বিচার করা হয়েছে যে বায়ু কী হচ্ছে, একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হচ্ছে। তো ঠিকই, তাহলে এই খ নাম্বারটা হবে আনসার আমাদের। নেক্সট প্রশ্ন, পোলার ফ্রন্ট থিওরি কে দিয়েছেন? এটা তো জানো, বার্কনেস হবে আনসার। পোলার ফ্রন্ট থিওরি দিয়েছে বার্কনেস। পরের প্রশ্ন, সমতুষারপাত রেখাকে কি বলে? সমানভাবে তুষারপাত পড়ছে এমন একটা অঞ্চলের, মানে সেই অঞ্চলকে যখন রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? তাকে বলে আইসোনিভ। সমতুষারপাত রেখা আইসোনিভ। পরের প্রশ্ন আছে, ভারতীয় আবহাওয়া দপ্তর মানে মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট বা ভারতীয় মৌসুমী বিজ্ঞান বিভাগ বা ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1885 সালে প্রতিষ্ঠিত হয়। IMD কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। নিচের কোনটি IMDর আঞ্চলিক সদর দপ্তর? নিচের যে অপশনগুলো আছে তার মধ্যে গুয়াহাটি হচ্ছে আঞ্চলিক সদর দপ্তর, ব্যাঙ্গালোরও হবে না, দেহরাদুনও হবে না, হায়দ্রাবাদও হবে না। নেক্সট 9 নম্বর, নিচের কোন স্যাটেলাইটটি প্রথম আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু করে? আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু করেছে কোন স্যাটেলাইট? ট্রায়োস, ইনস্যাট, কার্টোস্যাট। এটা হচ্ছে ট্রায়োস হবে, ট্রায়োস তথ্য সংগ্রহ করছে আবহাওয়া সংক্রান্ত, আবহাওয়ার যে তাপমাত্রার বন্টন, বায়ুর পরিবর্তন, সব কিছু। সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট বইটি লিখেছে হান্টিংটন, এলসওয়ার্থ হান্টিংটন, এই বইটি লিখেছে সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক? বায়ুর চাপ উচ্চতা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। বায়ুর চাপ উচ্চতা এই বাড়ছে, বায়ুর চাপ
কোনটি সঠিক? এটা যদি 1000 মিলিবার হয়, এটা মনে করো 990, এটা 980, তো বায়ুর চাপ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হবে? হ্রাস পাবে। ওপর থেকে যত নিচ দিকে যাওয়া যাবে উচ্চতা যখন হ্রাস পাবে বায়ুর চাপ তত বৃদ্ধি পাবে। সেই হিসেবে তাহলে কোনটি হবে? বায়ুর চাপ অনুভূমিকভাবে বৃদ্ধি পায়, অনুভূমিকভাবে না। স্থানের পার্থক্যে বায়ুর চাপ পার্থক্য লক্ষ্য করা যায়। আচ্ছা, আমাকে দেখতে হবে, আমরা তো এটা জানি, এবার দেখতে হবে যে প্রশ্নের আনসারগুলো কী আছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্ন হয়তো তোমার কোনো মিলে গেছে কিন্তু উত্তরের যে অপশন সেগুলো একদম ভয়ঙ্কর। তাহলে প্রথমে বলছে বায়ুর চাপ উচ্চতা বৃদ্ধির সাথে বৃদ্ধি হয়, তাহলে এটা ভুল। বায়ুর চাপ অনুভূমিকভাবে বৃদ্ধি পায়, এটাও ভুল। সমুদ্রতলে বায়ুর চাপ 1 নয়, সমুদ্রতলে বায়ুর চাপ 1013। 1013 হচ্ছে সমুদ্রতলে বায়ুর চাপ 1013। তাহলে থাকছে স্থানের পার্থক্যে বায়ুর চাপের পার্থক্য লক্ষ্য করা যায়। হ্যাঁ, এটা ঠিক যে এক স্থান থেকে আরেক স্থানে বায়ুর চাপের পার্থক্য রয়েছে। যেখানে উঁচু সেখানে বায়ুর চাপ একরকম, যেখানে নিচু সেখানে বায়ুর চাপ আরেক রকম। সুতরাং স্থানের পার্থক্যের জন্য বায়ুর চাপের পার্থক্য লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন কি আছে? বায়ুর চাপ কক্ষগুলো কোন অবস্থায় বিরাজ করে? কিভাবে আছে বায়ুচাপ কক্ষগুলো? বায়ুচাপ কক্ষগুলো বলয়াকারে অবস্থান করে, অর্ধবৃত্তাকার হিসেবে অবস্থান করে, কক্ষ হিসেবে অবস্থান করে, সরলরৈখিকভাবে অবস্থান করে। তো বায়ুচাপ কক্ষ, এখানে কক্ষ বলেছি, কক্ষগুলো কি এরকম থাকে, এই এরকম ছোটো ছোটো সার্কেলে থাকে আর কি, দিয়ে একটা বেল্টের মধ্যে এরকম এরকম একটা সার্কেল, মানে এইখানে একটা উচ্চচাপ নিম্নচাপের বলয়, নিম্নচাপ বলয়, উচ্চচাপ বলয়, এরকম একটা কক্ষ কক্ষ করে থাকে, তাহলে কক্ষ হিসেবে অবস্থান করে। নেক্সট 13 নাম্বার, এরপর 13 নম্বর প্রশ্নে কি আছে? একই উষ্ণতায় কোন খাবার সিদ্ধ করার জন্য সমতল অঞ্চল অপেক্ষা পার্বত্য অঞ্চলে অধিক সময় লাগার জন্য কে দায়ী? উষ্ণতা একই আছে, এবার একই উষ্ণতায় কোনো খাবার সিদ্ধ করার জন্য সমতল অপেক্ষা পার্বত্য অঞ্চলে অধিক সময় কেন লাগে? পার্বত্য অঞ্চলে যদি কোনো খাবার সিদ্ধ করে অধিক সময় লাগে, সমতলে খুব দ্রুত হয়। তার কারণ কি? তার কারণ উষ্ণতা, বায়ুর চাপ পার্বত্য অঞ্চলে অধিক শীতল বলে। এটা হচ্ছে বায়ুর চাপের জন্য। এখানে বায়ুর চাপ বেশি তাই দ্রুত খাবার সিদ্ধ হচ্ছে, এখানে বায়ুর চাপ কম তাই সময় লাগছে। পরের প্রশ্ন, 1013 মিলিবার বায়ুর চাপ কোথায় দেখা যায়? সমুদ্র পৃষ্ঠে 1013 থাকে, সমুদ্র পৃষ্ঠে 1013, সমুদ্র সমতলে। নিচের কোন গ্যাসটি উচ্চ মাত্রায় পরিবর্তনশীল? নাইট্রোজেন, অক্সাইড, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। খুব পরিবর্তন হয়, উচ্চ মাত্রায় পরিবর্তনশীল হচ্ছে আমাদের নাইট্রোজেন। বৃষ্টির জলের সাথে কোন গ্যাস মিশ্রিত হয়ে মাটিতে পড়ার পর মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। 16 নম্বরের হবে হচ্ছে নাইট্রোজেন। এবার বলি, তোমরা যদি লক্ষ্য করো যে যখনই বৃষ্টি হয়, বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসে এক পশলা বৃষ্টির পরেই দেখবে সমস্ত গাছপালা সবুজ হয়ে ওঠে, কিংবা ফসলের খুব ভালো আবাদ হয়। তো সব চাষিরাই বলে যে বৃষ্টি দরকার তাদের চাষের জন্য, গ্রাউন্ড ওয়াটার, ভৌমজল তারা হয়তো দিচ্ছে, তবু ফসল অত ভালো হয় না, কিন্তু বৃষ্টির জলের ফসল খুব ভালো হয়। তার কারণ হচ্ছে তার মধ্যে নাইট্রোজেন মিশ্রিত হয়ে যায়। বায়ুমণ্ডলে যখন বৃষ্টি যখন পড়ছে, বায়ুমণ্ডলের সাথে নাইট্রোজেন যুক্ত হয়ে সেটা নাইট্রোজেন সমৃদ্ধ উর্বর জলে পরিণত হয়। সেই জন্য সেটা ফসলের জন্য খুবই উপকারী এবং খুব দ্রুত ফসল বৃদ্ধি পায়। নেক্সট 17, কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাসের জন্য অধিক দায়ী? অধিক কে সবচেয়ে বেশি দায়ী? তাহলে নাইট্রোজেন, অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস, অক্সিজেন নয়, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সবচেয়ে বেশি দায়ী, এ খুব দ্রুত গরম করে দেয় বায়ুকে।
এবং নেক্সট 18 নম্বর, ট্রোপোপসের উচ্চতা কত? ট্রোপোপস মানে এই যে আমাদের বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠের উপরে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ার এই দুটোর মাঝে যে রেখাটা, এই যে রেখাটা, এটাকে বলা হচ্ছে ট্রোপোপস, মানে অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা যেখানে বন্ধ হয়, মানে ট্রোপোস্ফিয়ারের পরিবর্তন যেখানে বন্ধ হয়, পজ, তো সেটা হচ্ছে ট্রোপোপস। এই জায়গাটা হচ্ছে ট্রোপোপস। তাহলে এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 8 থেকে 16 কিলোমিটার। কেন 8 থেকে 16? কারণ মেরু অঞ্চল তো চাপা, পৃথিবীর মেরু অঞ্চল চাপা, চাপা হওয়ার জন্য এখানে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কম, আর নিরক্ষীয় অঞ্চলে চওড়া, তাই উচ্চতা বেশি, উষ্ণতা মানে তোমার ট্রোপোপসের উচ্চতা বেশি। নেক্সট 90, কোন স্তরে বেতার তরঙ্গ ফিরে আসে? বেতার তরঙ্গ ফিরে আসে কোন স্তর থেকে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। বেতার তরঙ্গ এই যে আমরা মোবাইল ফোন বা বিনা তারে যে সমস্ত সংযোগগুলো হয়, সেগুলো সব আয়নোস্ফিয়ার থেকে, মানে কি হয়, ভূপৃষ্ঠের কোনো রেডার সেন্টার থেকে বা কোনো গ্রাউন্ড স্টেশন পয়েন্ট থেকে যায়, আয়নোস্ফিয়ারে বাধা পেয়ে ফিরে এসে কোনো রিসিভারের কাছে ফেরত আসে আর কি, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। নিচের কোন স্তরে বৈপরীত্য উষ্ণতা দেখা যায়? বৈপরীত্য উষ্ণতা কোথায় দেখা যায়? কোশ্চেন নাম্বার 20, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার কোন স্তরে দেখা যায় না? মেসোস্ফিয়ার তো হচ্ছে না, এটা হচ্ছে না। এবার ট্রোপো আর স্ট্র্যাটো, এটা নিয়ে পুরো ডিবেট রয়েছে। নিচের কোন স্তরে বৈপরীত্য উষ্ণতা দেখা যায়? স্তর হিসেবে যদি আমরা লক্ষ্য করি, সাধারণত কি হয়, ভূপৃষ্ঠে উপরে যে ট্রোপোস্ফিয়ার রয়েছে, ট্রোপোস্ফিয়ারে তোমার পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এই সমস্ত ভূমিরূপ রয়েছে। এই পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি থাকার জন্য এখানে বৈপরীত্য উষ্ণতা দেখা যেতে পারে। কিন্তু স্তর হিসেবে দেখা গেছে ট্রোপোস্ফিয়ারে প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি হারে তাপমাত্রা হ্রাস পায় এবং স্ট্র্যাটোস্ফিয়ারে প্রায় 0, মানে ট্রোপোপজ যেখানে থাকে সেখানে প্রায় 0 হয়ে যায়, সেখান থেকে আবার উষ্ণতা বাড়তে থাকে মানে স্ট্র্যাটোস্ফিয়ারে। সুতরাং যদি স্তর হিসেবে আমরা আলোচনা করি যে নিচের কোন স্তর হিসেবে দেওয়া আছে, তাহলে অবশ্যই সেটা স্ট্র্যাটোস্ফিয়ার হবে। স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা আবার বাড়তে থাকে। ট্রোপোস্ফিয়ার প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি হারে কমতে 0তে পৌঁছায়, সেখান থেকে আবার বৃদ্ধি পেতে থাকে। নেক্সট প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধির জন্য কে দায়ী? স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধির জন্য, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার এতক্ষণ আলোচনা হলো, এখানে উষ্ণতা বাড়ে, কার জন্য বাড়ে? সেটা বাড়ার জন্য যে দায়ী সে হচ্ছে ওজোন গ্যাস। এখানে ওজোন গ্যাস থাকে, তাই উষ্ণতা বৃদ্ধি পায়। নেক্সট, বায়ুমণ্ডলে শীতল স্তর কোনটি? শীতল ঠান্ডা স্তর বায়ুমণ্ডলের শীতল স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। নেক্সট, বায়ুমণ্ডল উষ্ণ স্তর কোনটি? উষ্ণ গরম থার্মোস্ফিয়ার। বা আয়নোস্ফিয়ার সবার শেষে উষ্ণ স্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন, আচ্ছা কত নম্বর করলাম আমরা? 23 বা 24। বায়ুমণ্ডলের কোন স্তরে আয়নগুলো বলয় আকারে অবস্থান করে? কোন স্তরে আয়নগুলো বলয় একদম এরকম বেল্টের মতো অবস্থান করে? আয়ন কোন বলয়ে? সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারে বলয় আকারে অবস্থান করে আয়নগুলো। নেক্সট 25, দক্ষিণ মেরুতে কোন সময় অরোরা দেখা যায় না বলেছে কিন্তু, ইন্টারেস্টিং কোশ্চেন। 25 নাম্বার, এটা হচ্ছে জুন মাসে অরোরা দেখা যায় না, বাকি জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর এই সময় অরোরা দেখা যায়। কেন অরোরা দেখা যায়? আমরা যদি এই যে আমাদের যে পৃথিবীর যে অবস্থান রয়েছে, এখানে যদি সূর্য থাকে মাঝখানে, এখানে পৃথিবী রয়েছে, এই যে পৃথিবী এই জায়গা থেকে এই জায়গায়। এবার দেখো মজার বিষয় হচ্ছে পৃথিবী এরকম হেলে আছে, এখানে হেলে আছে, আর এখানে পৃথিবী 2 ভাগে ভাগ করে দেয় হচ্ছে সূর্যর মানে আলো, 3 রাত সমান। এই যে এটা হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট,
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো অরোরা তাহলে কখন দেখা যাবে? যখন দক্ষিণ মেরু সূর্যের কাছে থাকবে অথবা উত্তর মেরু সূর্যের কাছে থাকবে। এই যে এদিকে উত্তর মেরু হেলে আসে, উত্তর মেরু সূর্যের কাছে, দক্ষিণ মেরু হেলে আসে, দক্ষিণ মেরু সূর্যের কাছে। আর এখানে কি হচ্ছে, এখানে পৃথিবী মানে আলো দুভাগে ভাগ করে দিচ্ছে সমান ভাগে। সুতরাং অরোরা তোমার এই যে তোমার সেপ্টেম্বরের পর থেকে, অক্টোবর থেকে শুরু হবে, মানে সেপ্টেম্বরের জাস্ট একটু পরই আর কি, সেপ্টেম্বর থেকে শুরু হবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে মার্চ এই পর্যন্ত এটা হচ্ছে দক্ষিণ মেরুতে দেখা যাচ্ছে অরোরা। কারণ পৃথিবী দক্ষিণ দিকে হেলে আসে, এই যে দক্ষিণ মেরু এদিকে হেলে আসে সূর্যের দিকে, এই যে দক্ষিণ মেরু হেলে আসে, এইভাবে হেলে পৃথিবী ঘুরছে। তাহলে এই 6 মাস দক্ষিণ মেরুতে অরোরা দেখা যাচ্ছে। আর এই 6 মাস কি উত্তর মেরু সূর্যের দিকে হেলে আসে, তাহলে এখান থেকে পুরো উত্তর দিকে হেলে আসে। তাহলে এই সময়কালে অরোরা দেখা যায় উত্তর গোলার্ধে। তাহলে সূর্যের দিকে উত্তর গোলার্ধে যখন হেলে থাকবে তখন অরোরা উত্তর গোলার্ধে দেখা যাবে, দক্ষিণ গোলার্ধে যখন সূর্যের দিকে হেলে থাকবে তখন দক্ষিণ গোলার্ধে অরোরা দেখা যাবে। এটা হচ্ছে সোজা কথা। নেক্সট, নিচের কোন স্থানে বৈপরীত্য উষ্ণতা দেখা যায়? কোন স্থান বলেছে দেখো, তখন ছিল স্তর, এবার স্থান। কোন স্থানে? অবশ্যই এই যে আমরা জানি এই যে পাহাড় যদি থাকে, পার্বত্য অঞ্চলের এখানে বৈপরীত্য উষ্ণতা দেখা যাবে। ঠান্ডা বায়ু নিচ দিকে, উপর থেকে নিচ দিকে নেমে আসবে। তো পার্বত্য অঞ্চলে বৈপরীত্য উষ্ণতা দেখা যায়। নিচের কোনটি ক্ষুদ্র তরঙ্গ? 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ক্ষুদ্র তরঙ্গ? NIR, TIR, গামা রে, দৃশ্যমান আলো। গামা রে হচ্ছে নিচের ক্ষুদ্রতম তরঙ্গ। 28 নম্বর, ভূমিভাগের নিম্নস্তর কোন প্রক্রিয়ায় উষ্ণ হয়? 28 নম্বর প্রশ্ন, 28-এর A, বিকিরণ প্রক্রিয়ায়, মানে ভূপৃষ্ঠের এই যে নিচের অংশগুলো বিকিরণ প্রক্রিয়ায় গরম হয় আর কি। নিচের কোন স্থানে ইনসোলেশন বেশিক্ষণ পায়? ইনসোলেশন, মজার কোশ্চেন। ইনসোলেশনটা কোন স্থানে বেশি হয়? সমুদ্রের গভীরে? না, ইনসোলেশন তো সেখানে পৌঁছায় না। পর্বতের একদম চূড়ায়? পর্বতের চূড়ায় তো পাবে, বেশিক্ষণ বলছে, বেশিক্ষণ পাবে, বেশিক্ষণ, বেশি পাবে বলেনি কিন্তু, বেশিক্ষণ পাবে। পর্বতের চূড়ায় কি সূর্য আলো পড়ে, আবার সূর্য যখন অন্যদিকে চলে যায় তখন এই পাশে হয়তো আলো আছে, এই পাশে আলো নেই। আবার এই পাশে যখন সূর্য আসে এই পাশে আলো আছে, পর্বতের এই পাশে আলো নেই। তাহলে এটাও হচ্ছে না। সমভূমি, অনেকটা জায়গা, বিশাল জায়গা চওড়া, এবার সূর্য এখানে উঠুক আর যেখানে উঠুক, এখানে পড়ছে সূর্য, ঘুরে গেল এখানে পড়ছে, বিকেল হয়ে গেল সূর্যর আলো সমভূমিতে পড়ছে। তাহলে সমভূমিতে সবচেয়ে বেশি পরিমাণ সময় ধরে অ্যালবেডো কিন্তু পড়ে, সুতরাং সমভূমি অঞ্চল হবে। একটি সময় নিচের কোন স্থান তাপদ্বীপ নামে পরিচিত? তাপদ্বীপ মানে খুব গরম, হিট আইল্যান্ড। সেটা হচ্ছে, গ্রাম তো হবে না, আরাম থাকে, সমুদ্র উপকূলেও আরামদায়ক। আগ্নেয়গিরি অঞ্চল না, শহর অঞ্চলকে বলা হয় তাপদ্বীপ অঞ্চল। হিট আইল্যান্ড, গরম হয়ে থাকে, তাই একে বলা হয় তাপদ্বীপ অঞ্চল। নেক্সট কোশ্চেন 32 হচ্ছে মাই বিচ্ছুরণের ফলে কি হয়? মাই স্ক্যাটারিং, রেলে স্ক্যাটারিং, মাই স্ক্যাটারিং। মাই স্ক্যাটারিংয়ের ফলে কি হবে? মাই স্ক্যাটারিংয়ের ফলে হবে মেঘ সাদা হয়ে যাবে, সাদা দেখায় মাই স্ক্যাটারিং। এমন বিচ্ছুরণ হয় যে পার্টিকেলের থেকে আলোক তরঙ্গ বেশি থাকে, তখন বিচ্ছুরণ এমন হয় যে মেঘ, আকাশ হচ্ছে সাদা দেখায়। অ্যারোসল কি? অ্যারোসল তো জানোই, এটা হচ্ছে ধূলিকণা, অ্যারোসল। এর জন্য বায়ু অনেক সময় দূষিতও হয়, যদি বেশি পরিমাণে অ্যারোসল নির্গত হয়। বায়ু প্লেনে থেকে বেশি পরিমাণে অ্যারোসল নির্গত হলেও বায়ু দূষণ হয়। 34, নিচের কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলে? বাণিজ্যিক, ট্রেড উইন্ড। এটা তো সোজা কোশ্চেন, সবাই জানো। আয়ন বায়ুকে ট্রেড উইন্ড বলে, কারণ এই বায়ুর দ্বারা আগে বাণিজ্য করা হতো, এখনও করা হয়। জাহাজগুলো, পালতোলা জাহাজ চলতো এই বায়ুর সাহায্যে। 35 কোশ্চেন, বায়ুর সঞ্চালনের ত্রিকোষ মডেল উপস্থাপন করেন কে? কে উপস্থাপন করছে? 35-এর পলম্যান। বায়ুর ত্রিকোষ মডেল, হ্যাডলি সেল, ফেরল সেল আর হচ্ছে মেরু সেল। এই যে মেরু সেল, ফেরল সেল, এগুলো হ্যাডলি সেল, মানে বায়ু উপরে উঠছে নামছে, উপরে উঠছে নামছে, এটা পলম্যান বলছে।
36 গর্জনশীল চল্লিশা, মানে 40 ডিগ্রি অক্ষরেখায় বায়ু খুব দ্রুত মানে গর্জন করে করে প্রবাহিত হয়, প্রচণ্ড বেগে প্রবাহিত হয়। এটা কোথায় দেখা যায় গর্জনশীল চল্লিশা? এটা দেখা যায় দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ কম, জলভাগের পরিমাণ বেশি, সেখানে এটা বেশি দেখা যায়। 37 ছদ্ম মৌসুমী বায়ু। ছদ্ম মৌসুমী বলতে কী বোঝায়? সিউডো মনসুন, অর্থাৎ মৌসুমী বায়ুর মতোই আচরণ করবে কিন্তু মৌসুমী বায়ু নয়, সেটা হচ্ছে ছদ্ম মৌসুমী বায়ু। 37-এর ডি, গিনি উপসাগরে এটা দেখা যায়। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠের সন্নিকটে ঘনীভবনের ফলে কি হয়? মানে এই যে পৃথিবীর ভূপৃষ্ঠের এই কাছাকাছি যদি ঘনীভবন হয় তাহলে কি হবে? 38-এ হবে হচ্ছে শিশির সৃষ্টি হবে, কাছে একদম ওই যে গাছের পাতা বা কোনো ডালপালার সঙ্গে যুক্ত হয়ে শিশির তৈরি হয়। নেক্সট 39 সংঘর্ষ সম্মিলন তত্ত্বের প্রবন্ধা বা কে দিয়েছে? সংঘর্ষণ সম্মিলন তত্ত্ব, কোয়ালেশন থিওরি আর কি, এটা দিয়েছে হচ্ছে ইডি বোডেন। নেক্সট পম্পাস অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ু, পম্পেরো, এটা তো একটা চার্ট তোমাদের মুখস্থ রাখতে হবে। ক্যাটরিনা আমেরিকাতে প্রবাহিত হয়, কোথায় কোন বায়ু প্রবাহিত হয় তার লিস্ট তোমাদের মনে রাখতে হবে। পম্পাস বায়ু পম্পেরোতে প্রবাহিত হয়। এনসোর ধারণা কে দিয়েছে? এটা গিলবার্ট দিয়েছে, ওয়াকার গিলবার্ট। ওয়াকার সার্কুলেশনের ওখানেই এনসো আছে, এল নিনো সাউদার্ন অসিলেশন, অর্থাৎ এল নিনোর সাথে যখন সাউদার্ন অসিলেশন যুক্ত হয় তখন তৈরি হয় এল নিনো সাউদার্ন অসিলেশন। লা নিনার প্রভাবে নিচের কোন দেশে বন্যা হয়? লা নিনা, এল নিনা, লা নিনার ফলে ইন্দোনেশিয়াতে বন্যা হয়। মানে এল নিনো যখন আসে তার উল্টো সময়ে লা নিনা আসে। এল নিনো শুষ্ক, লা নিনা বন্যা সৃষ্টি করে। কখনো কখনো উল্টোও দেখা যায়, সেটা খুবই কম। আচ্ছা 43 বার্কনেস মডেলের সাথে নিচের কোন বিষয় সম্পর্কযুক্ত? বার্কনেস বলছে এই যে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদের উৎপত্তি সম্বন্ধে বার্কনেস বলেছে, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদ। নেক্সট পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছানোর তারিখ অনুযায়ী নিচের স্থানগুলি ক্রমধাপে সাজাও। মানে আমাদের ভারতবর্ষ যে মৌসুমী বায়ু এসে হিট করে এবার রাজ্য হিসেবে সাজাতে বলেছে। তাহলে 44 প্রথমে কাকে হিট করে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই দ্বীপটা একটু নিচে আছে, এখানে হিট করে মৌসুমী বায়ু প্রথম। তারপর কাকে হিট করে? তারপর করে হচ্ছে কেরলকে হিট করে। তারপর কাকে হিট করে? তারপরে হিট করে মহারাষ্ট্র। তারপর কাকে? তারপরে হিট করে পশ্চিমবঙ্গ। ওকে, তাহলে সেই হিসেবে ডি হবে অ্যান্সার। নেক্সট 45 নিচের কোন ঘূর্ণিঝড় ভারতের দেওয়া? এটা তো লিস্ট মনে রাখতে হবে, যে মানে লিস্ট আছে আমাদের যে ঘূর্ণিঝড় নাম, সেটা কিন্তু আগে থেকেই দেওয়া। মানে আমাদের যে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো আছে সেই দেশগুলো আগে থেকেই 10টা করে নাম দিয়ে রেখেছে, সবগুলো মিলে প্রথমে অ্যালফাবেট অনুযায়ী। তো বাংলাদেশ প্রথম পড়ছে, তারপরে এইভাবে তাহলে ABCD হিসেবে কান্ট্রিগুলোর নাম দেওয়া আছে, তাদের 10টা করে নাম সিরিয়ালি দেওয়া আছে। এবার ভারত ধরো প্রথম নামটা দিয়েছে, দ্বিতীয় নামটা মালদ্বীপ দেবে, তৃতীয় নামটা শ্রীলঙ্কা দেবে, এরকম অলরেডি নাম প্রি লিস্টেড। সুতরাং সেটা তোমাদের দেখে নিতে হবে, লিস্টটা পুরো মনে রাখতে হবে। 45 ডি বিজলি ভারত নাম দিয়েছে। 46 আধি নামকরণের সাথে নিচের কোনটি সঠিক? আধি পুরা ধূলিঝড়, এই যে আধি পুরো ঘূর্ণিঝড়। 47 AF জলবায়ু কোন অঞ্চলে দেখা যায়? এটা পুরো ওয়ার্ল্ডের জলবায়ুর যে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ রয়েছে সেটা দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। AF হচ্ছে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। 48 ET জলবায়ু কোন অঞ্চলে দেখা যায়? ET মানে তুন্দ্রা, মানে মেরু অঞ্চলে দেখা যায়। থনথয়েট কত সালে জলবায়ু শ্রেণীবিভাগ করে? এটা হচ্ছে 1940-তে ভাগ করে। 50 BWHW জলবায়ু ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়? রাজস্থানে, শুষ্ক জলবায়ু, রাজস্থান। এই হচ্ছে আজকের 50 কোশ্চেন। একসঙ্গে যদি 100 কোশ্চেন দিই অনেক বড় হয়ে যাবে, অনেক সময় লাগবে, তাই 50টি কোশ্চেন আমি এখন দিলাম। নেক্সট ভিডিওতে আরও 50টি কোশ্চেন দিব। এগুলো হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন ফর নেট, সেট, UPSC, WBCS, CUET বা তোমাদের গ্র্যাজুয়েশনের পরীক্ষার জন্য এগুলো দরকার। আর শর্ট কোশ্চেন তোমাদের জানতেই হবে, এর মাধ্যমে
নিজের নলেজ গেইন হবে এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো।